আমরা সবসময় ভাবি থাকবো তোর সাথে। সব সময় তোর স্ট্রেংথ আর শক্তি হয়ে। আই এম সরি মাম্মা বাবা, আমি একটু দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু দিদার সাথে কথা বলে না সব শক্তি ফিরে পেয়েছি আমি। এখন লাইফের এই নতুন ফেজে যত চ্যালেঞ্জ আসুক, আমি সেই সব চ্যালেঞ্জের মুখোমুখি হব, সব প্রতিকূলতা জয় করে এগিয়ে যাব। নূর, তোমার সাথে খুব অন্যায় হয়েছে। এত নৃশংস তো কি হয় না যতটা নৃশংস ভাবে তোমার ছবি কেটে দেওয়া হয়েছে খবরের কাগজ থেকে। তুমি জানো কি আনন্দের সাথে আমি ঘুম থেকে উঠেছিলাম যে হ্যাঁ আজ আমার নূরের ছবি কাগজে বেরোবে, কিন্তু খুলে দেখলাম তোমার ছবি তো ছিলই না। কেঁদে কেঁদে আমার অবস্থা খারাপ হয়ে গেল। মানে আমি সকাল থেকে সত্যি খুব কষ্ট পাচ্ছি। নিখিলের কোনো যোগ্যতাই নেই। এখন তুমি বলো নিখিলের কি সেই ক্ষমতা আছে অদিতের তুলনায়? এটা কিন্তু ভুল হচ্ছে তোমার সাথে। তুমি কি ওই বাড়ির বউ নও বলো? নম্রতার সাথে তো জোর করে বিয়েটা হলো, বাধ্য হয়েই ওদের বিয়েটা হয়েছে, কিন্তু তাই বলে ওদের ছবি শুধু ছাপানো হবে? নূর, তুমি না নিখিলকে একটু বদলানোর চেষ্টা করো, ভুলে যেও না কিন্তু। না হলে এমনটাও তো হতে পারে নম্রতার কাছে তোমাকে সারা জীবন ছোট হয়ে থাকতে হলো। যদি তুমি এখনো না বলো নূর, তাহলে তুমি এখানেও দ্বিতীয় নম্বরেই থাকবে। এটাই সময় নিজের জায়গা তৈরি করে নেওয়ার। ফার্স্ট নাকি সেকেন্ড? এখানে বাড়িতেও তুমি সেকেন্ড নাম্বারেই ছিলে, ফার্স্ট নাম্বারে নম্রতা ছিল, আর ওখানেও ফার্স্ট নাম্বারে নম্রতাই চলে এলো। তুমি কি চাও সারা জীবন তুমি সেকেন্ড নাম্বারেই থাকবে? ফার্স্ট নাম্বারে আসতে চাও না তুমি? এই সত্যি খুব খারাপ লাগছে তোমার জন্য। যদি কিছু বলার থাকে নূর, তুমি কিন্তু আমাকে যখন খুশি ফোন করতে পারো। তুমি বললে তো আমি দৌড়ে দৌড়ে চলে যাব। চুপ করো শ্যালি, যখন দরকার তখন কথা বলো না, যখন বলতে থাকো তখন থামোই না। এই সব শোনার পর তো নূর এবার আমার কাছেই আসবে, কারণ আর ওর কাছে কোনো অপশনই নেই। এবারও বুঝতে পেরেই যাবে যে অদিত হলো ঢোল আর নিখিল হলো ঝুনঝুনি। এত বড় চালটা আমি সেকেন্ড হওয়ার জন্য চালিনি মামি, এখানে আমি ফার্স্ট হয়ে ছাড়বো, কিন্তু সবার আগে আমাকে সবার চোখে ভালো হতে হবে। আরে নূর, তুমি কিচেনে কি করছো মা? মা, আমি সবার জন্য আজকে ডিনার বানাবো। কোনো দরকার নেই বাবু, লোক আছে তো। আচ্ছা মা, এটা কি আমার বাড়ি নয়? আমি আজকে সবার জন্য কিছু না কিছু বানাবোই, ব্যাস। হাউ সুইট। হ্যাঁ আন্টি, নূর একদম ঠিক কথা বলছে। রান্না আজ আমরা দুজন মিলে করব। খাবার বানাতে এসেছে নাকি নাম্বার পেতে? সবার পছন্দ আলাদা আলাদা, পারবে তো তোমরা? হ্যাঁ শোনো, নিখিলের তো কন্টিনেন্টাল পছন্দ আর অদিতের ইন্ডিয়ান। হ্যাঁ আমি সেটা জানি, সেই জন্যই আমি ভাবছিলাম আমি পাস্তা আর মাশরুম স্যুপ বানাবো। লাভলি। আন্টি আসলে আমি সব ইন্ডিয়ান খাবারই রান্না করতে পারি, ডোন্ট ওয়ারি, আমি রান্না করে নেব। তুমি Okay. না বানিও মালাই কোফতা, আলুর দম, ঘুগনি আর আনারসের চাটনি, পারবে তো? হ্যাঁ। নাও রিপোর্টার ম্যাডাম, শুরু করে দাও, দেখি রিপোর্ট তাড়াতাড়ি হয় না নাকি রান্না। নীরু, সরি বৌদি। নম্রতা, নিজের পায়ে এবার কুড়ুল মারলি তো? আরে কি দরকার ছিল এটা বলার যে তুই সবকিছু রাঁধতে পারিস? তুই এখন কি করে বানাবি আলুর দম, ওই ছোলার ডাল, পাইনাপেল চাটনি, কি করে করবি এসব? ডোন্ট ওয়ারি নূর, আমি রান্না করে নেব, আমি বলেছি যখন আমি পারবো করতে। আরে তুই বুঝতে পারছিস না কেন? পিসিমা আসলে তোর সাথে কুচুটেপনা করছে, তোর রান্নায় কিছু না কিছু একটা খুঁত ধরবেই। আমি বলি কি যে একটা দুটো ডিশ তুই রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নে, কেউ কিচ্ছু জানতে পারবে না। না নূর, আমি ওনার বিশ্বাসটা ভাঙতে চাই না। আমি যখন বলেছি আমি করব তখন আমি করব, তুই চিন্তা করিস না। চল শুরু করি। তুই শুরু কর, আমি সব শেষ করে দেব। তুই আমার ফটো ক্রপ করিয়েছিস, আজ তোর ইমেজটা আমি নষ্ট করব সবার সামনে। দাদা, খাবারটা খেয়ে নে। ইচ্ছে করছে না। আরে তোর ফেভারিট খাবার বানিয়েছি। মল্লিকা, বললাম তো ইচ্ছে করছে না। কতদিন না খেয়ে থাকবি তুই? আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো আর তুই তখন বলবি যে আমি বাচ্চা নই, আমি খাবো না।
একটু বললাম খেয়ে তো নে। ইচ্ছে করছে না। কি ব্যাপার মা? ছোলা ডাল, মালাই কোফতা, আর এটা কি? আলুর দম। কি বৌদি, দারুণ ব্যাপার। আরে তুমি কেন বসলে? খাবারটাকে সার্ভ করবে। আমাদের পরিবারে নিয়ম আছে যে নতুন বউ প্রথম দিন সবাইকে খাবার পরিবেশন করবে। ঠিক আছে। আমি করে দিচ্ছি। আরে না, এটা বড় বউয়ের কাজ, তুমি বসো। তুমি বসে পড়ো নূর, নম্রতা সার্ভ করে দেবে। কোনো ব্যাপার না বৌদি, ছোটরা বড়দের সঙ্গে সার্ভ করে হেল্প তো করতে পারে। নূর, আমরা নিজেরাই সার্ভ করে নেব। সরি, আমি তুলে দিচ্ছি। এক সেকেন্ড, এটা এত রক্ত কি করে লাগলো তোর? কিছু হয়নি, বস, বলছি বস। আরে আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। কিচ্ছু হয়নি? এত রক্ত বেরোচ্ছে কি করে হলো বল না। আরে কিচ্ছু না, একটা ক্রিমিনালকে ইন্টারোগেট করছিলাম তো তখনই। এমন ভাবে ইন্টারোগেট করছিলিস যে তোর নিজেরই লেগে গেল। দাদা তুই কি করছিস? কেন নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছিস? কোথাও তো একটা দেখাতে হবে, নাহলে বাঁচবো কি করে বল? নম্রতার সঙ্গে দেখা হয়েছিল তোর? একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, আমি বেরোচ্ছি, তোমরা খাও। আমি ফর্মালিটির জন্য একটু টেস্ট করছি। নিয়ম রক্ষার্থে আরেকটা কাজও করে দাও। দুই বৌমাই প্রথমবার খাবার বানিয়েছে, তুমি খাবারগুলো মুখে দাও, তারপর ওদেরকে আশীর্বাদ করো। নম্রতা, এটা তোমার জন্য। আর নূর, এটা তোমার জন্য। থাক 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 থাক, ব্যাস ব্যাস, প্রণাম করতে হবে না, বেঁচে থাকো। সবাই এখান থেকে চলে যাওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে। নম্রতা, সবাইকে মালাই কোফতা সার্ভ করে দে। জানেন, নম্রতার বানানো মালাই কোফতা খুব ফেমাস। যখন ঈশান আসতো, ঈশান হাত চেটে খেত। ও খুব ভালোবাসতো এটা খেতে। আই এম সরি, আমার ঈশানের নাম নেওয়া উচিত হয়নি, তাই না? ইটস ওকে, এমনিতে এটা আমার পছন্দ নয়, কিন্তু আমার খুব পছন্দের। অদিত, খাবার খেয়ে যা বাবু। মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে মা, আর আমি খেতে পারবো না। অদিত একটুখানি খা। ভুলে জানা ওকে। তুই এমন ভাবে প্রিটেন্ড করছিস ও আমাদের জন্য এক্সিস্টই করে না। আমিও তো সেটাই করছি, বল। তুই করে করবো বল? ওদের আমি চোখের সামনে দেখতে পেয়েছি, তুই থাকলে দেখতে পেতিস কি করে একে অপরের সাইড নিচ্ছিল। নিজের সীমার মধ্যে থাকো এসপি। ডোন্ট ফরগেট তুমি আমার ওয়াইফকে নিয়ে কথা বলছো। দেখে মনে হচ্ছিল যেন ওরা কতদিনের পরিচিত।
নম্রতা কিভাবে কথা বলছিল জানিস? যেন আমি অপরিচিত কেউ। যদি আমরা রুল ভেঙে থাকি তাহলে আমাদের নামে চালান কাটো, কিন্তু নিজের পাওয়ারের মিস ইউজ করো না এএসপি ঈশান। আমি ব্যান্ডেড নিয়ে আসছি। তুই কি একা না সাথে কেউ আছে? একজন কলিগ আছে আমার সাথে। নম্রতা, আজকে কিছু হয়েছিল? আমি সকাল থেকে অদিতকে দেখছি, ওকে টেনসড মনে হচ্ছে কেন? কি করছো তোমরা দুজন? ছাড়ো ছাড়ো। আরে কি হবে আর বৌদি, যা হয়ে গেছে তার চেয়ে খারাপ আর কি হবে? আমাদের অদিত্য বিয়ের আগেই জানতো ঈশান আর ওর লাভ স্টোরির কথা। প্রত্যেকেই তো জানে ওদের দুজনের রোম্যান্সের কথা। এর চেয়ে বেশি আর কি হবে? তাই তো বেচারার মুড খারাপ। ওকে আমি এতটাই ভালোবাসি, যদি ও একবার এসে বলতো যে ও অদিতের জন্য ফিল করে, আমি ওকে যেতে দিতাম। কিন্তু ও আমাকে মিথ্যে বলল, আমাদের সবাইকে ঠকালো। যে ভালোবাসা ছিল আমার প্রার্থনার মতো, তাকে এখন আমি ঘেন্না করি। যাকে দিয়েছিলাম দেবতার স্থান, তাকে এখন অমানুষ মনে করি। আমরা আর কাঁদবো না মল্লিকা, তাদের জন্য তো একদমই কাঁদবো না যাদের জীবনে আমাদের কোনো কদর নেই। কাঁদবো না আমরা যাদের কাছে আমাদের অস্তিত্বই নেই, তাদের জন্য কাঁদবো না। আর যারা আমাদের ভুলেছে তাদেরকে আমরাও ভুলিয়ে দেবো। তুমি খাবার না খেয়ে চলে এসেছিলে। তুমিই তো বলেছিলে না যে সবার সামনে আমাদের হ্যাপি কাপল হয়ে থাকতে হবে? তাহলে সবার সামনে এইটা করার কি দরকার ছিল? অ্যাটলিস্ট রমা আন্টির ইমোশনটা নিয়ে একটু ভাবতে পারতে। আমার মমকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আর আমার বাড়িতে আমি কিভাবে থাকবো সেটা তোমাকে শেখাতে হবে না। তুমি নিজের চরকায় তেল দাও প্লিজ, আর প্লিজ আমার থেকে দূরে থাকো। তোমার জন্য আমার আর আমার বাবার মধ্যে দূরত্ব বেড়েছে, এটা কি জানো? মামি ফোনটা তোলো। শেলি ফোন তুলে কি করবে? ওর দ্বারা কিচ্ছু হবে না। আমি এসে গেছি। এই অবস্থায়? এই দেখ, তোর জন্য ডায়মন্ড সেট রেখে দে। তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, আরে খেয়ে দে কাজ নেই নাকি? আমি যখন যেখানে যাই তুমি সেখানেই চলে আসো। যে বেকার ছেলেটাকে তুই বিয়ে করেছিস না নূর, তারপর না এতটা অ্যাটিটিউড তোকে একদম স্যুট করছে না। হয় তুই আগে নিজের জায়গাটা তৈরি কর, আর না হলে সাধারণভাবে বাঁচতে শেখ। নূর, আমি মা হই তোর। আমি যদি নিজে এরকম একটা স্ট্যাটাসে বিলং করি, অ্যাটলিস্ট আমি এইটুকু তো চাইবো আমার মেয়ে আমার কাছাকাছি পৌঁছুক। কিন্তু আফসোস, যে কুয়োতে তুই ঝাঁপ দিয়েছিস, সেই কুয়োর ব্যাঙ কখনো রূপকথার গল্পের মতো প্রিন্স হয়ে উঠবে না। তুই
তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছিস নিখিলকে বিয়ে করে। আর এই কথাটা তুই তোর মাথায় ঢুকিয়ে নে যে যতদিন তুই নিখিলের সাথে আছিস না, সব সময় খবরের কাগজে তোর কাঁধটুকু দেখা যাবে, তাও আবার ক্রপ করে। আর সব সময় আশীর্বাদে তুই নম্রতার থেকে কম গিফট পাবি, আই মিন লো বাজেট গিফটস। আর তোর হানিমুনের টিকিটস অন্য কেউ কেটে দেবে, তাই না? অবাক হচ্ছিস তো যে আমি এই খবরগুলো কি করে পেলাম? ওফো নূর, আমি তোকে আর কি করে বোঝাবো, কতবার বোঝাবো বলতো যে আমি তোর মা হই, আমি সব জানি। কিন্তু তুই হয়তো এটা বারবার ভুলে যাস যে তোর মা জ্যাসমিন সেন্থু ওরফে জ্যাজ নিজে তো বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু বাকি সবাইকে চোখে সর্ষে ফুল দেখায়। আমি তোর জন্য অনেক স্বপ্ন দেখেছি, আর যতক্ষণ না সেই স্বপ্নগুলো আমি পূরণ করছি, আমি এখান থেকে কোথাও নড়ছি না। তুই আমার মেয়ে, তোর কাছে আমি কি বা লুকোবো? আমি অনেক চেষ্টা করেছিলাম যে তোর বিয়ে নিখিলের সাথে নয় অদিতের সাথে হোক, কারণ অদিতের কাছে সমস্ত পাওয়ার আছে। আমি চেয়েছিলাম মণ্ডপে তুই অদিতের সাথে বসিস, নিখিলের সাথে নয়। এত সুন্দর একটা প্ল্যান করেছিলাম আমি, কিন্তু আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে গেল তোর আর তোর বোকামির জন্য নূর। কারণ ওই সময় তো তুই শুধু নিখিল আর নিখিলের ভালোবাসা ছাড়া আর কিছু দেখতেই পাচ্ছিলিস না। নূর, একটুখানি তো নিজের বুদ্ধিটা কাজে লাগাবি, একটুখানি। আমার তো মনে হয় তুই কোনোদিনও ফার্স্ট পজিশনে থাকতে চাসিনি। বাপের বাড়িতেও সেকেন্ড পজিশন, শ্বশুর বাড়িতেও সেকেন্ড পজিশন। আর ওই নম্রতা, যাকে জোর করে বিয়ে দেওয়া হলো, সে তোর থেকে এই মুহূর্তে অনেক অনেকটা এগিয়ে গেছে। নূর, কি সুন্দর ওকে কাজে লাগিয়ে আমি সবকিছু। কিন্তু আমি নিখিলকে খুব ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ নূর, কোনো ব্যাপার না, জানি আমি তুই নিখিলকে খুব ভালোবাসিস। সেই জন্যই তো আমি ভেবে রেখেছি যে অদল বদল বিয়ের মণ্ডপে হয়নি, সেই অদল বদল এবার হবে। তার মানে আমি এবার নিখিলকে অদিতের জায়গায় দাঁড় করাবো। তুমি এমন কি করবে ভাবছো? তোমার তুরুপের তাসকে তো নম্রতা। জ্যাসমিনের প্রত্যেকবার জেতার জন্য তুরুপের তাসের প্রয়োজন হয় না, বাদশাহ আর বেগম দিয়েও সে জিততে জানে। আর আপাতত আমার বেগম হলো নম্রতা। এটা তো তুইও নিশ্চয়ই নোটিস করেছিস যে অদিতের পজিশন নম্রতার কারণে একটু নড়বড়ে হয়ে গেছে। এবার যেই অদিত পড়ে যাবে, সঙ্গে সঙ্গে নিখিলকে অদিতের জায়গায় দাঁড় করিয়ে দেব। বাকিটা কি করতে হবে, কিভাবে করতে হবে, আমি তোকে সব বলবো। কিন্তু আপাতত তোকে হাত জোর করে মিনতি করছি যে প্লিজ ঠিক ততটুকুই করিস যতটুকু আমি তোকে বলে দেব। দাদা, এটার দাম কত? ম্যাডাম, এটা 20,000 টাকা। 20,000 টাকা? অনেক এক্সপেন্সিভ দাদা, এটা রেখে দিন। এক মিনিট দাদা, এটা প্যাক করে দাও। ওকে স্যার। ঈশান, তুই করছিসটা কি? এত এক্সপেন্সিভ একটা জিনিস। আমার ভালোবাসা সেটা এক্সপেন্সিভ না? ঈশান, তুই বুঝতে পারছিস না। দাদা, এখন না এটা বন্ধক রাখলাম। ঈশান, তুই কি করছিস? ঘড়িটা তোর থেকে বেশি ইম্পর্টেন্ট নয়। 1000টা ঘড়ি যাবে আসবে। কদিন পরে ট্রেনিং শেষ, একবার অফিসার হতে দে, এক নিমেষে ছাড়িয়ে নেব। যেন নজর না লাগে। কি সুন্দর লাগছে তোকে। তোর এই খুশির জন্য ঘড়ি তো কোন ছাড়, আমি নিজেকেই বন্ধক রেখে দেবো। এখানে তুমি তোমার আসল রূপে থাকতে পারো, অ্যাক্টিং করার কোনো প্রয়োজন নেই। তোমায় কেউ দেখছে না। আর তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দিলাগমনের নাটকটাও তো করতে হবে। তারপর ওই তোমার দুমুখো ফ্যামিলির সঙ্গে তো দেখা করতে হবে। দেখো অদিত, আমি কিন্তু তোমাকে যথেষ্ট রেসপেক্ট করি, আর তুমি আমাকে অনেক হেল্প করেছো। তোমার জন্য পলিটিশিয়ানসদের ব্যাপারে আমার দৃষ্টিকোণ চেঞ্জ হয়েছে। এখন তো তোমাকেও আমার দুমুখো মনে হয়। তোমার ভেতরের রূপ একটা আর বাইরের রূপ আর একটা। তোমার ব্যাপারে আমিও অন্য কিছু ভাবতাম, কিন্তু তুমি যেমনটা, তোমার ফ্যামিলিও তেমনই হবে, তাই না?
তোমার হাতে তো ওনারাও সায় দিয়েছিলেন নাকি? ওনাদেরও হয়তো মনে হয়েছে যে আমার মতো ছেলে আর কোথায় খুঁজে পাবে। আমি ঈশান নই। আমি তোমায় কিভাবে বোঝাবো যে এটা শুধু আমার ডিসিশন ছিল, আমার পরিবারের এর মধ্যে কোনো হাত নেই? কিন্তু ওনারা তো তোমাকে অন্তত বাধা দিতে পারতেন, কিন্তু না, ওনারাও ভেবেছিলেন ঈশান্ত নম্রতাকে ছেড়ে দিয়েছে, তাই এত বড় বংশের একটা ছেলে আর কবেই বা পাবো। ওনারা তাই হ্যাঁ বলেছেন। তোমারই মতো ওনারাও সুযোগ সন্ধানী। ওনারা নিজেদের স্বার্থটাই দেখেছেন। একটু মুখ সামলে কথা বলো মিস্টার অলি। তোমার বউ হয়েছি বলে এইটা ভেবো না যে তুমি যা বলবে আমি তাই শুনবো। জানি তুমি কষ্ট পাচ্ছ, তোমার যত খোঁটা দেওয়ার আমায় দাও, কিন্তু আমার ফ্যামিলিকে এর মধ্যে টেনো না। তোমার ঘৃণা যেন ওদের ওপর না জন্মায়। সুখী হও। বাবা, তোমার বাবা মা এলেন না? আসলে ড্যাডের একটু কাজ ছিল আর মায়ের শরীরটা একটু খারাপ ছিল। কোনো ব্যাপার না, এসো, তোমরা এসো। এসো নূর, এসো নম্রতা। এসো, এসো, এসো। এসো। তুই ঠিক আছিস তো মা? আরে মামি, মামি ফোনটা তোলো। শেলি এখানে এসে কি করবে? ওর দ্বারা কিচ্ছু হবে না। ডাকলাম মামিকে আর এলো মাম্মা। কেন? আলাদা করে কথা বলতে হবে ওর সাথে। কখনো ভাবিনি গো, আমাদের নম্রতা ঈশানের সাথে নয় অন্য কারোর সাথে অষ্টমঙ্গলায় আসবে। আরে তুমি তো কিছু খেলেই না, খেয়ে দেখো, আমাদের এখানে খুব ভালো পাওয়া যায়। আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। প্লিজ খেয়ে নাও, দিদা এত ভালোবেসে দিচ্ছে। দিদা আসলেও বাড়ি থেকে খেয়ে এসেছে। কোনো ব্যাপার না মা। দিদা, হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। নূর, আমিও আসছি। কতদিন ধরে চলছে এসব? কতদিন ধরে তুমি মাম্মার চামচা হয়ে মাম্মার কাজে হেল্প করছো? হ্যাঁ, বলো আমায়। আরে নূর, কি বলছো তুমি এসব? আরে একজন অসহায় মাকে সাহায্য করব না আমি? জাসমিন দিদি কোনোদিনই চায়নি যে তোমার বিয়েটা নিখিলের সাথে হোক। আরে কোনো ভূমিকাই তো নেই ওর ওই বাড়িতে। সারাদিন ধরে ঘুরে বেড়ায়, এদিক ওদিক করে বেড়ায়, কোনো কাজ করে না, কিচ্ছু করে না। আমি জানি যে নিখিলের কাছে কিছু নেই, কিন্তু আমাকে কত ভালোবাসে আর আমাকে প্রিন্সেসের মতো ট্রিট করে। কিন্তু বাকি সবাই মহারানীর মতো নম্রতাকে ট্রিট করে, কারণ ও অদিতের ওয়াইফ। এটাই, এই ব্যাপারটা নিয়েই টেনশন করে জাসমিন দিদি। মাম্মা আমাকে বলেছে যে অনেক বড় কিছু করতে চলেছে। কখন কি কিভাবে করতে হবে সেটা আমি তোকে বলবো, কিন্তু এখন তুই ঠিক সেইটুকুই করবি যেটুকু আমি তোকে বলে দেব। মাম্মা বলেছে যে নিজেই কিছু একটা করবে, আর আমি যেন সেটার জন্য রেডি থাকি। এবার মাম্মা কি করবে সেটা আমিও জানি না। কেমন আছো রুদ্রশেখর? আরে আপনি এখনো ইন্ডিয়ায়? আমি তো ভেবেছিলাম কানাডায় ফিরে গেছেন।
আর তাছাড়া এখন তো রণধীরের কেসটা ক্লোজ হয়ে গেছে, তা সত্ত্বেও হ্যাঁ, আমি এখনো এখানেই আছি রুদ্রশেখর, কারণ তোমার ভাগ্যটা ভালো যে তুমি আরো একবার আমার সঙ্গে দেখা করার সুযোগ পেলে। এই দেখো কি নিয়ে এসেছি আমি তোমার জন্য। আরে এসব আনার দরকার কি ছিল? আপনি এসেছেন সেটাই অনেক। আরে না না, এসবের দরকার থাকবে না কেন? অবশ্যই দরকার ছিল। এখন যে আমাদের সম্পর্কটাই আলাদা। মনে হচ্ছে তুমি ভুলে গেছো রুদ্রশেখর যে আমি তোমার জন্য কত কিছু করেছি, স্পেশালি তোমার ছেলের জন্য। তুমি তো ভীষণ অকৃতজ্ঞ দেখছি। হ্যাঁ, মনে আছে তো তোমার? যদি 4 বছর আগে আমি তোমার কাজে না লাগতাম, তাহলে আজ তুমি আর তোমার ছেলে দুজনেই কারোর কোনো কাজে লাগার অবস্থাতেই থাকতে না। সেই জন্য তো আজ পর্যন্ত তাবেদারি করে যাচ্ছি তোমার। আমি কিছু ভুলিনি ম্যাডাম, কিন্তু এসব কথা কেন বলছেন? আরে আমার পুরো কথাটা তো শোনো রুদ্রশেখর। তুমি এই যে তোমার দুটো ছেলের বিয়ে দিয়ে দিলে না, তারপর কিন্তু আমরা দুজনেও আত্মীয় হয়ে গেছি। কংগ্রাচুলেশনস। কোন সম্পর্কের কথা বলছেন ইনি? সেই জন্য এখন যেটা আমি বলতে চলেছি ওটা শোনার জন্য তুমি তোমার কান আর মাথা দুটোই পরিষ্কার করে রাখো, কারণ এই কথাটা তোমার ছেলে আর তোমার বৌমাকে নিয়ে। আমায় যেতে হবে। কিন্তু বাবা, এখনো সব নিয়ম কানুন বাকি। একটা প্রয়োজনীয় কাজ ফেলে এসেছি, বারবার মেসেজ আসছে, তাই আমাকে যেতে হবে। কিন্তু এখনো তো আমরা নম্রতার সাথে মন খুলে কথাও বলতে পারিনি। তাহলে রেখে দিন। আপনাদেরই মেয়ে, তারপর আপনার যত ইচ্ছে কথা বলে নেবেন। না না বাবা, এটা হয় নাকি? ও স্বামীর সাথে এসেছে, তাহলে যাবেও স্বামীর সাথে। আরে দিদা, বিয়ের কয়েক ঘন্টা আগে যদি বউ পাল্টাতে পারে, তার সামনে এটা তো কিছুই নয়। আর কিছুক্ষণ কি থাকা যায় না? তুমি তোমার ওয়াইফ, তোমার তো বোঝা উচিত আমার কাজের ইম্পর্টেন্স। যেতেই হবে নাকি? কোনো ব্যাপার না, বৌদি আমাদের সঙ্গে চলে যাবে। আরে ও রুদ্রশেখর, কটা বৌমা তোর? আরে রুদ্রশেখর, তোমার কটা বৌমা? দুজন। তাহলে ওই দুটো মেয়ের সঙ্গে তোমার ছেলেদের বিয়ে দেওয়ার সময় তুমি একবারও ওই দুটো মেয়ের ব্যাপারে এনকোয়ারি করার চেষ্টাই করলে না। আপনি কি বলতে চাইছেন? তোমার ছোট ছেলের বউ নূর খুব সুন্দর দেখতে, খুব মিষ্টি মেয়ে, কিন্তু ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কি জানো? নূরের বাবা মা কে ছিল, কি করতো, কোথায় থাকতো, এখন তারা কোথায় আছে, কিছু কি জানো তুমি? দেখুন, এ কথা প্রত্যেকেরই জানা যে ওই পরিবারে ওরা দুজন নাতনি, আর ওদের ছোটবেলা থেকে বড় করে তুলেছে ওদের দাদু দিদাই। আর নূর হলো রূপঙ্কর বাবুর যে ছোট মেয়ে, তার মেয়ে, যাকে একেবারে ছোটবেলায় তার মা ফেলে চলে যায়। আমরা তো এখানে পরে এসেছি, আমরা অনেক পরে এসব কথা জানতে পেরেছি, কিন্তু হঠাৎ এসব কথা আসছে কেন? কারণ আমি ভীষণ মজা পাচ্ছি তোমাকে এভাবে দেখে। কারণ এরপর আমি যে কথাটা বলবো না, সেটা শোনার পর তো তোমার পায়ের তলা থেকে মাটিটাই সরে যাবে। তুমি জানো রুদ্রশেখর, তোমার বড় ছেলের বৌমা আসলে কে? কেমন আছিস সোনা? তুই ঠিক আছিস তো? হ্যাঁ রে মা, শ্বশুর বাড়িতে সব ঠিকঠাক আছে তো? কেউ কিছু বলেনি তো তোকে? তুমি পরিবারের অংশ নিশ্চয়ই হয়েছ, কিন্তু বৌমা তখনই হবে যখন আমার ছেলে তোমায় বউ হিসেবে মেনে নেবে। দাদু, দিদা, আমি একদম ঠিক আছি। আমার ওখানে কোনো কষ্ট হচ্ছে না। অদিত্যর সাথে ঠিকঠাক কথা বলে তো মা? ও কোনো দুর্ব্যবহার করে না তো তোর সাথে? আমার কাছে এই বিয়ের কোনো মূল্য নেই। এই ভাস, এটাই হলো তোমার গিফট। দিদা,
অদিত খুব ভালো ছেলে, কিন্তু ওর সাথেও তো অন্যায় হয়েছে বলো। দাদু, আমাদের বিয়েটা তো পরিস্থিতির চাপে পড়ে হয়েছে, আর সঠিক সময় এলে সব ঠিক হয়ে যাবে। আমরা দুজন খুব চেষ্টা করছি একে অপরকে অ্যাকসেপ্ট করে নেওয়ার। আর তুমিই তো বলতে, যারা চেষ্টা করে তারা কোনোদিন হারে না। সেটা তো আমি জানি রে মা। তুই তোর সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য নিজের প্রাণটাও বিসর্জন দিতে দ্বিধা করবি না। শুধু একটা কথা মনে রাখবে, এই বিয়ে লোক দেখানোর জন্য হয়েছে। সেই লোক দেখানোর ব্যাপারটা যেন বজায় থাকে। দিদা, তুমি ওই কি যেন একটা আচার রেখেছিলে না? আমি কিন্তু এবারে নিয়ে যাব। হ্যাঁ, অনেক আচার বানিয়েছি, পুরো এক বয়ম ভর্তি। যা গিয়ে চেখে দেখ কেমন হয়েছে। নুন বেশি হলে কিন্তু ভালো হবে না, আমি দেখে আসছি। আচার তো শুধু একটা অজুহাত। মেয়েটা ভালো নেই। দেখুন ম্যাডাম, আমরা সবাই ভালো করেই জানি যে নম্রতা হলো তনুর মেয়ে। না, তাহলে আমার হাসি পাচ্ছে রুদ্রশেখর তোমার অবস্থা দেখে। কোথায় তুমি এতদিন ধরে জনতাকে বোকা বানালে, ওদিকে মিস্টার সন্ধু তোমাকে বোকা বানিয়ে দিল। আসল সত্যিটা হলো যে নম্রতা না সিং বাড়ির মেয়ে আর না সন্ধু বাড়ির মেয়ে। বীর আর তনু তো শুধু ওকে লালন পালন করে বড় করেছিল। সেটা কি করে সম্ভব? আপনাকে এসব কে বললো? হ্যাঁ, এইসব আমি তো আরো অনেক কিছু জানি সন্ধুদের ব্যাপারে। সবাই ভাবে নূর আর নম্রতা দুই বোন, কাজিনস, মাসতুতো বোন, কিন্তু এরকম কিছুই না। নূর আর নম্রতার কোনো সম্পর্কই নেই, কারণ নম্রতা সন্ধু পরিবারেরও মেয়ে নয় আর সিং পরিবারেরও মেয়ে নয়। হোয়াট? নম্রতা বীর আর তনুর মেয়ে নয়? আমাদের স্মাইল যেন এমন হয়, লোকে দেখে যেন বলে আমাদের যে হ্যাপি কাপল আর পৃথিবীতে নেই। কিন্তু এই বন্ধ ঘরে না তুমি আমাকে তোমার মুখ দেখাবে, আর না আমি তোমাকে আমার মুখ দেখাবো। হয়তো আপনি ওনাকে ঠিক করে চেনেন না। আসলে কষ্ট দেওয়াটা ওনার পেশা। নিজের সীমার মধ্যে থাকো এসপি। ডোন্ট ফরগেট তুমি আমার ওয়াইফকে নিয়ে কথা বলছো। তোর সাথে থাকলে সময় কেটে যায় বুঝতেই পারি না। ভুলে যা আমায়, আজ থেকে সব শেষ। তোর আমার ভালোবাসা শেষ। আমি জানি ঈশান, তুই আমাকে এখন মন থেকে ঘৃণা করিস। তুই এখন আমাকে তোর জীবন থেকে, তোর মন থেকে বের করে দিতে চাইছিস। আমাদের সম্পর্কের বাঁধন হয়তো এখন ছিঁড়ে গেছে, কিন্তু আমাদের মনের বাঁধন কখনো ছেঁড়ার নয়। ভাগ্যের এই লিখনকে শত অনিচ্ছা সত্ত্বেও আমি আপন করে নিতে বাধ্য হয়েছি। আমি সব সময় তোর ভালোই চাইতাম ঈশান, আর এখনো আমি সেটাই চাই। আর আমি এইটাই চাই যে তুই যেন তোর জীবনে সুখী হোস, তোর যেন সব ভালো হয়। হ্যালো, হ্যাঁ মা। শোন না ঈশান, মল্লিকা খুব রেগে মেগে বেরিয়ে গেছে। কি? মল্লিকা বেরিয়ে গেছে রেগে মেগে? কোথায়? আমি জানি না, ও তোকে নিয়ে খুবই চিন্তিত ছিল। রাগের মাথায় বলে যাচ্ছিল যে আমি ওকে ছাড়বো না। আমি কিছু বুঝতে পারছি না রে। আমি অনেকবার ফোনে ট্রাই করলাম, ও ফোনও তুলছে না। আমি জানি না ও কোথায় চলে গেছে। মা তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি।
আমি জানি মল্লিকা কোথায় গেছে। মল্লিকা না, ওয়াও। হ্যালো মিসেস নম্রতা ওরফে অদিতের বউ, কেমন ফিল হচ্ছে আপনার? আমার ঘর, আমার সম্পর্ক, আমার পজিশন সবকিছু ছিনিয়ে নিয়ে আমার হবু বরকে কেড়ে নিয়ে নিজের করে কেমন ফিল হচ্ছে? হ্যাঁ, খুব ভালো লাগছে নিশ্চয়ই। বল 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 না। অষ্টমঙ্গলা এসেছিস না? ও আচ্ছা, তার মানে বলে দিয়েছিস সব, তাই না? বলেছিস তো সবাইকে যে নিজের বেস্ট ফ্রেন্ডের ফিয়ন্সেকে নিজের ফিয়ন্সে করার জন্য তুই কত নোংরা কাজ করেছিস, কিভাবে সব প্ল্যান করেছিস, একের পর এক মিথ্যে বলেছিস, ঠকিয়েছিস। হ্যাঁ, কি হলো বলিসনি? বলতে পারিসনি সবাইকে না? আরে খুব লজ্জা লাগছিল বুঝি তো? কোনো ব্যাপার না, আমি তোর বেস্ট ফ্রেন্ড না ছিলাম, সরি। কিন্তু সেই খাতিরেই আমি বলছি, দেখাচ্ছে এই ছবিগুলো যেখানে তোর আসল রূপ দেখা যাচ্ছে। এখনই আসছে। মল্লিকা, তুই কাউকে কিচ্ছু বলবি না। কেন? হাত পা ঠান্ডা হয়ে গেল তোর? কেন রে, ভয় লাগছে? কিন্তু এবার তো এটা হবেই। মল্লিকা, যেটা সত্যি নয় সেটা বলে আমি বাড়ির লোকেদের কষ্ট দিতে চাই না, বুঝেছিস? মল্লিকা, আমি জানি তুই কষ্ট পাচ্ছিস, ভেতরে ভেতরে ভেঙে পড়েছিস, কিন্তু তার কারণ আমি নই। তুই লড়তে চাইলে লড়, যত খুশি ঝগড়া কর, যা ইচ্ছা হয় কর। এই কথাগুলো আমি তোকে আমার বাড়ির লোককে বলতে দেব না, কারণ আই রিপিট, এগুলো সত্যি নয়। তুই চল, তুই চল মল্লিকা, তুই চল, তুই আমার সাথে চল আমার সাথে। দেখুন, আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজা করে বলুন ব্যাপারটা কি। নূর আর নম্রতার ব্যাপারে আপনি যা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমরা কি করে বুঝবো আপনি যেটা বলছেন সেটা সত্যি? দেখতে পাচ্ছ রুদ্রশেখর, কোন টোনে কথা বলছে তোমার ছেলে আমার সঙ্গে? আমার মনে হয় তোমার পর যে তোমার উত্তরাধিকারী হতে চলেছে তার নিজের স্ত্রীর আসল পরিচয় জানার কোনো ইচ্ছেই নেই। না জানতে চাইলে আমার জন্যই ভালো। আমি শুধু শুধু কেন আমার মুখটাকে কষ্ট দেব? একেবারে গিয়ে বরং পাবলিকলি ঘোষণা করে দেব, আর তারপর পাবলিকের যা রিয়াকশন হবে যে এ পলিটিশিয়ান মিস্টার অদিতের বউ, তখন আর আমার কিচ্ছু বলার প্রয়োজন হবে না। তুই তোর মুখটাকে বন্ধ রাখ, ওনাকে কথাটা বলতে দে। আপনি বলুন যে নম্রতা কার মেয়ে। বীর আর তনু যদি ওর বাবা মা না হয় তাহলে ওর বাবা মা কে? দাদা, না মল্লিকা, একজনের শাস্তি আরেকজনকে দিতে দেব না তোকে। এতে এদের কি দোষ বল? ওরা তো ওর মতো মিথ্যে বলে লোক ঠকায় না। আজ যদি ওদের আমরা সত্যিটা বলে দিই, ওদেরকে যদি কষ্ট দিই, তাহলে ওর আর আমাদের মধ্যে কি তফাৎ? আমরা কাউকে কষ্ট দেবো না, কারণ মন যখন ভাঙে না খুব কষ্ট হয়, আর এই কথাটা আমরা চাই না।
আমি সেটা করবো না যেটা ও করেছে। চল। এই ওপরওয়ালা, তুমি তো সব জানো। তুমি তো জানো যে আমার কোনো দোষ নেই, কিন্তু তাও কেন আমি বারবার ভুল বোঝাবুঝির শিকার হই? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ অপারেশন। এতে কিন্তু তোমাদের জীবনও যেতে পারে। এই মিশনে যারা যেতে চাইছো তারা ফিরে আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। যা শ্বাস চলছে সেও যে জীবন্ত আছে তারও তো কোনো গ্যারান্টি নেই। এক মুহূর্তে অনেক কিছুই হতে পারে, সময় পরিস্থিতি সব বদলাতে পারে। বেঁচে থাকার কারণ যখন নেই, প্রাণ যাওয়ার ভয় নেই স্যার। আমি প্রমিস করছি স্যার, এএসপি ঈশান এই মিশন কমপ্লিট করবেই। দ্যাটস লাইক এ ফাইটার। তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। ইয়েস স্যার। চলো যাই। স্যারের তো বিশাল চাহিদা দেখছি মিশনে যাওয়ার। যখন জীবনই থাকবে না তখন মেডেলের কি হবে? এই এক মিনিট, তোমার মনে হচ্ছে সব মেডেলের জন্য করছি? মেডেলের চাহিদা তো সব অফিসারেরই থাকে স্যার। আশা রাখা ছেড়ে দাও। যখন আশা ভঙ্গ হয় মানুষের জীবনটাই বদলে যায়। সরি স্যার। পুলিশের চাকরি সম্পর্কের জন্য নয়, দায়িত্ব পালনের জন্য আর মানুষের সেবা করার জন্য করা হয়। নম্রতা, এই যে তোদের জন্য কিছু উপহার আর কাপড়। মেয়েরা বাপের বাড়ি এলে খালি হাতে ফেরত যায় না। এই নে। দিন, আমাকে দিন। নূরকে এটা দিয়ে দাও। থ্যাংক ইউ। দিদা, দাদু, তোমরা ঠিকঠাক সময় করে ওষুধগুলো খাচ্ছ তো? আমি কিন্তু রোজ ফোন করে জিজ্ঞেস করব, আর যদি কেউ মিস করেছো না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। একদম। নূর, তোমার জন্য তোমার প্রিয় আলুর পরোটা বানিয়েছি আমি। চলো, আমি জানি তুমি খুব পছন্দ করো। নূর, তুমি একদম চিন্তা করো না। তোমার মা এদের সবার উপর দিয়ে যায়, আর তোমার খুশির জন্য না তোমার মা এই পৃথিবীর সবকিছু করতে পারে। এবার দেখো নম্রতার কি অবস্থা হয়। দেখো রুদ্রশেখর, রূপী সন্ধুর দুটো মেয়ে ছিল, তনু আর জ্যাসমিন। তনু সারা জীবন জ্যাসমিনের থেকে ওর সব কিছু কেড়ে নিয়েছিল। তারপরেও জ্যাসমিন কি করে চুপ করে থাকতো? জ্যাসমিন নিজের ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য অনেক লড়াই করলো, অনেক কাণ্ড করলো, কিন্তু তার বদলেও কি পেল? বদনাম আর একাকিত্ব। তখন জ্যাসমিন সিদ্ধান্ত নিল যে ওকে প্রতিশোধ নিতেই হবে। তখন ও একটা বাচ্চাকে তনু আর বীরের কাছে ছেড়ে চলে গেল, যে বাচ্চাটাকে আজকে সবাই নম্রতা হিসেবে চেনে। সবাই ভাবে যে নম্রতা বোধহয় বীর আর তনুর সন্তান, কিংবা ও হয়তো জ্যাসমিনের মেয়ে। কিন্তু এই কথাটা শুধু আমি আর কিছু সংখ্যক লোকই জানে, যে নম্রতা না সন্ধু পরিবারের মেয়ে আর না সিং পরিবারের, বরং ও অন্য কোনো বংশের মেয়ে। আমি যারই মেয়ে হই না কেন, আমার মা বাবা যেই হোক না কেন, আমার আপন বলতে শুধুমাত্র তোমরা। পৃথিবী আমাকে যে কোনো নামে জানুক না কেন, কিন্তু আমি সারা জীবন তোমাদের পরিচয় নিয়েই বাঁচতে চাই। মা, এবার যাওয়া যাক। মামি পরে। নম্রতার আসল বাবা মা তাহলে কে? কার রক্ত ওর শরীরে? নম্রতা একজন অবিবাহিত মেয়ের অবৈধ সন্তান, যার বাবা একজন ক্রিমিনাল আর এই মুহূর্তে জেলে আছে। হ্যাঁ, আমি জানি আপনারা এই মুহূর্তে
কি ভাবছেন? সোসাইটিতে এই ধরনের মেয়েদের অ্যাকসেপ্ট করা হয় না, আর সমাজে এই ধরনের বাচ্চাদের কোনো প্রয়োজনও নেই। কিন্তু আমার প্রয়োজন ছিল, তাই আমি ভাবলাম নম্রতাকে থাকার একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। সিং পরিবার, যেখানে বীর আর তনু ওকে লালন পালন করে বড় করলো। তনু নম্রতাকে ওর সমস্ত সংস্কার শিক্ষা দিয়ে বড় করে দিল, কিন্তু রক্তের কি হবে? সেই জন্য নম্রতা তোমার স্ত্রী এবং তোমার বৌমা সান্ধু পরিবারের আদর্শ মেয়ে হওয়া সত্ত্বেও একজন ক্রিমিনালের অবৈধ সন্তান হয়ে থেকে গেল। আর রইল নূরের কথা। তাহলে নূর জ্যাসমিন সান্ধুর মেয়ে, কারণ জ্যাসমিন সান্ধুর একটাই মেয়ে ছিল, যাকে জ্যাসমিন কয়েক বছর আগে এখানে ছেড়ে কানাডা চলে যায়। কারণ ও জানতো যে নূরকে ভালো সংস্কার দিতে পারে একমাত্র রূপী সান্ধু আর তার স্ত্রী দুজনে মিলে। নূরকে ভালো সংস্কার জ্যাসমিন নিজে কোনোদিনই দিতে পারতো না। কিন্তু যে কথাটা সন্ধু জানে না সেটা আপনি জানলেন কি করে? হ্যাঁ, আমি জানি আপনারা এই মুহূর্তে কি ভাবছেন। সোসাইটিতে এই ধরনের মেয়েদের অ্যাকসেপ্ট করা হয় না, আর সমাজে এই ধরনের বাচ্চাদের কোনো প্রয়োজনও নেই। কিন্তু আমার প্রয়োজন ছিল, তাই আমি ভাবলাম নম্রতাকে থাকার একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। সিং পরিবার, যেখানে বীর আর তনু ওকে লালন পালন করে বড় করলো। তনু নম্রতাকে ওর সমস্ত সংস্কার শিক্ষা দিয়ে বড় করে দিল, কিন্তু রক্তের কি হবে? সেই জন্য নম্রতা তোমার স্ত্রী এবং তোমার বৌমা সান্ধু পরিবারের আদর্শ মেয়ে হওয়া সত্ত্বেও একজন ক্রিমিনালের অবৈধ সন্তান হয়ে থেকে গেল। আর রইল নূরের কথা। তাহলে নূর জ্যাসমিন সান্ধুর মেয়ে, কারণ জ্যাসমিন সান্ধুর একটাই মেয়ে ছিল, যাকে জ্যাসমিন কয়েক বছর আগে এখানে ছেড়ে কানাডা চলে যায়। কারণ ও জানতো যে নূরকে ভালো সংস্কার দিতে পারে একমাত্র রূপী সান্ধু আর তার স্ত্রী দুজনে মিলে। নূরকে ভালো সংস্কার জ্যাসমিন নিজে কোনোদিনই দিতে পারতো না। কিন্তু যে কথাটা সন্ধু জানে না সেটা আপনি জানলেন কি করে? ইটস আনবিলিভেবল। আমি এইসব কিছু বিশ্বাস করি না। তাহলে এবার বিশ্বাস করবে, কারণ কানাডার জ্যাসই হলো আসলে জ্যাসমিন সান্ধু। কি হলো? ও আই সি, শকড হয়ে গেছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমি হলাম জ্যাসমিন সান্ধু, আর তোমাদের জন্য কানাডার জ্যাস। আমি হলাম সেই জ্যাসমিন যে কয়েক বছর আগে নিজের সন্তানকে এখানে রেখে কানাডায় চলে যায়, আর আমি হলাম সেই জ্যাসমিন যে একটা বাচ্চাকে হসপিটাল থেকে চুরি করে আর সেই বাচ্চাকে বীর আর তনুর কোলে রেখে চলে যায়। আমার তো মনে হয় আমি নম্রতার ওপর এক প্রকারের দয়াই করেছি। আমি ওকে সিং পরিবারে বড় হওয়ার সুযোগ করে দিলাম। সেই জন্যই তো মেয়েটার মাথার ওপর থেকে ক্রিমিনালের মেয়ে হওয়ার ট্যাগটা, ক্রিমিনালের অবৈধ মেয়ে হওয়ার ট্যাগটা সরল। আপনি এখানে? আপনি এখানে কি করছেন? আর এইসব কি বলছেন আপনি? নম্রতা, তুমি চিনো এনাকে? হ্যাঁ, আমি চিনি। হ্যালো নম্রতা, হোয়াটস আপ গার্ল? কেমন আছো তুমি? কি চলছে আজকাল? আঙ্কেল, অদিত, আপনারা ওনার কথা একদম বিশ্বাস করবেন না। উনি সব মিথ্যে কথা বলছেন। সত্যিটা কি সেটা আমি বলছি। এই মহিলা, এই যে মহিলা যে এখানে দাঁড়িয়ে আছে না, ইনি আমার আর নূরের বায়োলজিক্যাল মাদার, আমাদের সো কল্ড মা।
আমার জন্মের পরেই তো আমাকে ছেড়ে গেছিলেন। আর 6 বছর বয়সে নূরকে। তারপরে উনি একবারও পেছনে ফিরে আমাদের দিকে তাকানোনি। না আমাদেরকে নিয়ে কোনোদিন ভেবেছেন, না এখন ভাবেন। মনে হয় আমাদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার পর না আপনি ঝামেলা মুক্ত ছিলেন। ওই জন্যই তো এত সুন্দর করে সেজে গুজে এসছেন আপনি। আপনার সম্বন্ধে কত কিছু শুনেছি। না নিজে শান্তিতে বাঁচেন, না অন্য কাউকে শান্তিতে বাঁচতে দেন। এইটাই তো আপনার স্বভাব, না? কেন আপনি আমাকে ছেড়ে চলে গেছিলেন? আর তারপরে নূরকে। তাহলে আপনি কেন ফিরে এলেন? আমাদের জীবনের সুখ কেড়ে নেওয়ার জন্যে? আপনার স্বভাব কি এতটাই খারাপ যে আপনি অন্য কারোর সুখ একদমই সহ্য করতে পারেন না? আর এখন আপনি আপনার নিজের মেয়েদের সুখ কাটতে এসেছেন। আর আপনি যে আমাকে আপনার মেয়ে ভাবেন না, তাতে আমি খুব খুশি। কিন্তু দয়া করে আমার নামে বদনাম রটাবেন না। হ্যাঁ, এইবারে আমি বুঝেছি। আপনি আমাকে ক্রিমিনালের মেয়ে বলে নিজের গিল্ট ক্লিয়ার করতে চাইছেন না? যে মেয়েটাকে আমি ছেড়ে গিয়েছিলাম সে তো আমার মেয়ে ছিলই না, তাই না? কিন্তু নূর তো আপনার নিজের মেয়ে ছিল না? ওকেও তো আপনি ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু আপনি না এইসব জিনিস নিয়ে একদম চিন্তা করবেন না, কারণ আপনাকে না কেউ মনেও করে না। কেউ একবারও বলে না যে কেন জেসমিন তার 2 মেয়েকে ছেড়ে চলে গেল। আর যখন আপনাকে সবাই একটা খারাপ স্বপ্নের মতো ভুলে গেছে, তখন আপনার ফেরত আসার কারণটা কি? কেন আপনি আমার অস্তিত্ব নিয়ে, আমার মা বাবাকে নিয়ে এত বড় একটা বদনাম রটাচ্ছেন? আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার ক্ষতি করতে এসেছেন? যদি তোমার মা বাবা এত সত্যবাদী হয় তাহলে যাও গিয়ে জিজ্ঞেস করো তোমার বাবা মাকে। তুই তোমার থেকে এত বড় কথাটা লুকিয়ে গেল কেন? কেন বলছি না তোমাকে যে তোমার আসল মা বাবা কে? তোমরা কি আমার রিয়েল মা বাবা নও? তোমার মায়ের নাম জেসমিন, নূরের মা ওই তোমারও মা। আগেও আপনি এইভাবে আমার জীবনে আমার অস্তিত্বকে চ্যালেঞ্জ করেছিলেন, তখন আমি 6 বছরের ছিলাম। কিন্তু তখন না আমার কাছে ওপরওয়ালার আশীর্বাদ রূপে তখন আমার কাছে আমার মাম্মা বাবা ছিল। তখন ওনারা আপনার এই বিষিয়ে দেওয়া অপবাদ মুছে দিয়েছিল। ওনারা আমার ওপর বিশ্বাস করেছিল। ওনারা আমাকে এতটাই ভালোবেসেছিল যে আমি আজও মনে জোর নিয়ে চলতে পারি। আর আমার মনের জোর এতটাই যে আমি নিজেকে আর আমার পরিবারকে আপনার ছলনা থেকে বাঁচানোর সাহস রাখি। আরে নম্রতা, খারাপ লাগছে তোর? রাগ হচ্ছে বুঝি? রাগ তো হওয়ারই কথা। আচ্ছা দেখ, তুই আমার কথাটা বোঝ। আমি কি করে যে বোঝাই তোকে। দেখ, একবারে তো এই পকোড়াটাকেও আমরা গিলতে পারি না নম্রতা। আর এটা তো আমি তোকে তোর গোটা জীবনের সত্যিটা বলে দিলাম। অন্যদের আর তোরও অ্যাকসেপ্ট করতে একটু সময় তো লাগবেই, বাট ইটস ওকে। সময়ের সঙ্গে সঙ্গে তুইও অ্যাকসেপ্ট করে নিবি। তুই এত টেনশন করবি না নম্রতা। আয় তুই চল, একটু রেস্ট কর, জল টল খা, বিশ্রাম কর, তারপর কথা বলা যাবে। রুদ্রশেখর, বলো না তোমার বৌমাকে ভদ্রভাবে যাতে কথা বলে আমার সাথে। আঙ্কেল, অদিত, আপনারা ওনার কথা একদম বিশ্বাস করবেন না। উনি একজন সাংঘাতিক মহিলা। যে কোনো কারোর জীবন নষ্ট করে দেওয়া ওনার পেশা। যেরকম উনি আমার মাম্মা বাবার সাথে করেছেন। বারবার ওনাদের জীবনে সমস্যা তৈরি করেছেন আর বারবার ওনাদের বিয়ে ভাঙার চেষ্টা করেছেন। অন্যদের জীবন নষ্ট হতে দেখে উনি আনন্দ পান, মজা পান তাতে। আমার থেকে ভালো আর কে জানে নাকি? নিজের বোন আর তার স্বামীকে শেষ করে আমার সাথে নাটক করে গেছে। গেট আউট, বেরোন, বেরোন এখান থেকে। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। রুদ্রশেখর, তোমার বৌমা তো আমাকে ধাক্কা মেরে বের করে দিচ্ছে। ঠিক আছে তাহলে চলেই যাচ্ছি। নম্রতা, জাস্ট শাট আপ। আমরা তো কথা বলছিলাম, আমরা সবকিছু বুঝে নিচ্ছি। আন্টি, আরে বাবা, অর্ধেক মুহূর্ত তোমার বউ নষ্ট করে দিল আর বাকি মুহূর্তটা তুমি নষ্ট করে দিচ্ছ। তোমাকে আর কোন ভাষাতে বলবো বলো তো? ডু নট কল মি আন্টি। আমার নাম জ্যাজ, আমাকে জ্যাজ বলে ডাকবে।
ওকে আই এম সরি জ্যাস, আমি শুধু আপনাকে এটাই জিজ্ঞেস করতে চাইছি, এইসব কিছু আপনি কেন করছেন? এরকম গল্প কেন শোনাচ্ছেন যা আজ পর্যন্ত কেউ শোনেনি? খবরদার যদি তুমি এটাকে গল্প বলেছ। এটা একটা গোপন কথা, এটা একটা লুকোনো তেতো সত্য কথা, ডার্ক সিক্রেট, ইউ নো। আর এই ডার্ক সিক্রেটের ওয়েবসাইটটা আছে জ্যাসমিনের কাছে, আর এই ওয়েবসাইটে শুধুমাত্র সেই লগ ইন করতে পারবে যার কাছে আমার পারমিশন থাকবে, তার মানে জ্যাসমিনের পারমিশন। কিন্তু আমরা কি করে বিশ্বাস করবো আপনি যা বলছেন সব সত্যি? দেখো অদিত, ব্যাপারটা কি বলতো, যে আমার কাছে না টাইম পাসের জন্য ফালতু সময় আছে, আর না আমার এসবের শখ আছে। তোমার মানতে হলে মানো, না মানতে হলে মেনো না, কিন্তু নম্রতা আমার মেয়ে নয়, আমি নম্রতার মা নই। হ্যাঁ, নূরের ব্যাপারে আমি বলতে পারি, নূর আমার মেয়ে হয়, আমি নূরের মা হই। কি প্রমাণ আছে আপনার কাছে? এই কথাটার কি প্রমাণ আছে বলুন? প্রমাণ? আমি কোথা থেকে আনবো প্রমাণ? চলো একটা ডিএনএ টেস্ট করিয়ে প্রমাণ করে দিচ্ছি, তাহলেই তুমি সব বুঝতে পেরে যাবে যে কে কার মা আর কে কার বাবা। ঠিক আছে, চলুন তাহলে আজই চলুন, আর ডিএনএ টেস্টটাও করা যাক, তাহলেই জেনে যাওয়া যাবে যে আমি আপনার মেয়ে কিনা। চলুন, এক্ষুনি চলুন। হায়, প্রথমবার মনে হচ্ছে যে যাক, কোনো একটা কথা তো তোমার আমার সাথে মিলল। এই সব জিনিসের জন্য তো আমার কাছে সময়। চলো চলো করে নি টেস্টটা। একটা কথা শুনে রাখ, আমি জানি যখন তুই জন্মেছিলিস তখন তোর কাছে কোনো চয়েস ছিল না, তখন হয়তো তুই কোনো গরিবদের হাসপাতালে জন্মেছিলিস, বাট এখন যখন তোর কাছে তোর সত্যিটা টেস্ট করার সময় এসে গেছে না, তখন তুই আমাকে তোর পছন্দের হাসপাতালে নিয়ে যেতে পারিস। তাহলে বল, কোথায় যাবি? সরকারি হাসপাতালে নাকি এই শহরের কোনো ফেমাস প্রাইভেট হসপিটালে যাবি? ও ভুলে গেছিলাম যে এখন তো তোর বিয়ে হয়ে গেছে না, তাহলে আগে তোর হাজবেন্ডের থেকে পারমিশন নিতে হবে। অদিত, আই হোপ তোমার কোনো প্রবলেম নেই, না হলে কে জানে পরে তুমি আমার কাছে এসে বলবে যে কাল খবরের কাগজে আমাদের দুজনের বিয়ের ছবি ছাপানো হয়েছিল আর আজ আমার স্ত্রীর ডিএনএ টেস্টের রিপোর্ট ছাপা হয়েছে। একে এখন কিছু বলাটা ঠিক হবে না। দেখা গেল এই হয়তো আমাদের সম্মানের ডিএনএ টেস্ট করিয়ে দেবে। অদিত, ওনার কথায় একদম পাত্তা দিও না কিন্তু। দেখো, তুমি এসব বন্ধ করো, তুমি এরকম কিছুই করবে না। চুপ করো তোমরা দুজন। ম্যাডাম দেখুন, আমরা যদি ডিএনএ টেস্ট করাই না তাহলে সমাজে আমরা আর মুখ দেখাতে পারবো না। আমার কাছে তো প্রমাণও আছে রুদ্রশেখর, বলো লাগবে তোমার প্রমাণ? কি রকম প্রমাণ? আমার বাবা রূপী সান্ধু। দাদু? হ্যাঁ নম্রতা, তোর দাদু। আরে তোমার দাদু তো তার মনে অনেক গোপন কথা লুকিয়ে রেখেছে, আর তার মধ্যে একটা গোপন কথা এটা। এক মিনিট, তার মানে রূপঙ্কর বাবু সব জানতেন, আর তার সত্ত্বেও উনি আমাদের কিচ্ছু জানাননি। উনি আমাদের ঠকিয়েছেন, তাহলে মিথ্যে বলেছেন। না আঙ্কেল, এইরকম হতেই পারে না। আমার দাদু এরকম করতেই পারে না। এই কথাটা সত্যি হতেই পারে না। আর যদি এই কথাটা সত্যি হতো তাহলে আর কাউকে না বললেও আমার দাদু এই কথাটা আমায় নিশ্চয়ই বলতো। ইউ প্লিজ শাট আপ। আমি একদম ঠিক বলেছিলাম, তোমার পরিবার হলো মিথ্যেবাদী। তোমরা এত বড় বড় সব কাণ্ড করেছো, আশ্চর্য। আরে অদিত, নিজের নতুন বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে নাকি? সরে যাও, ওর সামনে থেকে সরে যাও তুমি। নম্রতা, তুই আর টাইম ওয়েস্ট করিস না সোনা। আরে তাড়াতাড়ি তোর দাদুকে ফোনটা করে এখানে ডেকে আন, তা না হলে কিন্তু সবার রাগ, সমস্ত সাসপেন্স সবকিছু তোর উপর এসে পড়বে। ওনাকে ডাক আর জিজ্ঞেস কর ওনাকে, তারপর বলবেন উনি যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। চল, তোর কাজটা না হয় আমি সহজ করে দিই। আমি নিজেই বরং আমার পিতৃদেবকে একটা ফোন করি। অনেকদিন ধরে জিজ্ঞাসাও করা হয়নি কেমন আছে, এই বাহানায় একটু কথাও হয়ে যাবে, তাই না? এই ভাই,
আমি বলি চ একবার মন্দিরে ঘুরে আসি। ওপরওয়ালার কৃপায় আমাদের দুই নাতনির বিয়ে যখন ভালো ঘরে হয়ে গেছে, একবার আশীর্বাদ নিয়ে আসি ওখান থেকে। আমার খুব মন করছে। এটা তুমি দারুণ কথা বলেছো দাদা, আমারও ইচ্ছে করছে। আর আমরা তো নম্রতার জন্য প্রার্থনাও করতে পারি। এই বিয়েটা ওর জীবনে একটা ঝড়ের থেকে কম নয়। জানি না ওর জীবনে চলার পথে কি কি সমস্যা আসতে পারে, যার সঙ্গে ওকে লড়তে হবে আর নিস্তারও পেতে হবে। ইন্টারন্যাশনাল নাম্বার। জেসমিন, কে ফোন করেছে গো? রং নাম্বার। জেসমিন ফোন করছে কেন? দিদি, এত বছর পর আমার কথা মনে পড়লো কেন ওর? জানি না কি বলতে চায়, কিন্তু কথা বলতে হবে আমায়। আরে হ্যালো বাবা, প্রণাম নিও আমার। আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই ভাবলাম একটা ফোন করে নি। কিন্তু আমি তোর মুখটাও দেখতে চাই না। ফোন কেন করেছিস? এত বছর পর চাইছিস কি তুই? তোমার মনে হয় আমি চাইলেই কিছু পেয়ে যাব? সত্যি যদি এরকমটা হতো বাবা, কিন্তু আফসোস আমার চাওয়ায় এখানে কিচ্ছু হয় না। আমি জানতে চাই তুই ফোন কেন করেছিস, বল। করতে তো চাইনি, কিন্তু করতে হলো। আসলে কিছু ইনফরমেশন দরকার ছিল তোমার থেকে, নম্রতার ব্যাপারে। নম্রতা? নম্রতার ব্যাপারে কি জানতে চাস তুই? আরে কি গো বাবা, স্মৃতিশক্তি বড় তাড়াতাড়ি চলে যাচ্ছে না তোমার? মনেই নেই তোমার কোনো কিছু? ভুলে গেছো নাকি? ভুলে গেছো নাকি যে লেটারটা পাঠিয়েছিলাম তাতে কি লেখা ছিল? নম্রতা আমার রক্ত নয়, ও আমার মেয়ে নয়, আমি ওকে জন্ম দিইনি। দেখ জেসমিন, তুই কিচ্ছু করবি না। তনুর জীবন তুই শেষ করে দিয়েছিস, কিন্তু তুই নম্রতা জীবন কিছুতেই শেষ করতে পারবি না। শুনেছিস তো তুই? উফ বাবা, তোমার এই অস্থিরতাটাই আমি সহ্য করতে পারি না। যেটা তোমার মনে আর মাথায় আগে তনুর জন্য ছিল, আর এখন নম্রতার জন্য আছে। বাট আই প্রমিস ইউ, আমি কিচ্ছু করব না। ব্যাস তুমি তাড়াতাড়ি চলে এসো আমার সঙ্গে দেখা করতে। আর কতদিন হয়ে গেল বলো তো তোমার আশীর্বাদ নেওয়া হয়নি? আর তারপর অনেক দিন হয়ে গেল তোমাকে একটু জড়িয়ে ধরা হয়নি। তাড়াতাড়ি এসো না। তুই ইন্ডিয়াতে আছিস? কোথায় আছিস তুই? তোমার নতুন আত্মীয় রুদ্রশেখরের অফিসে আছি আমি। দেখ জেসমিন, জেসমিন, বেআই মশাইয়ের অফিসে কি করছে ও? আর ওখানে দাঁড়িয়ে আমাকেও ওই চিঠির ব্যাপারে কেন জানতে চাইছে? এক্ষুনি আসবে তোমার দাদু তোমার জীবনের সিদ্ধান্ত নিতে। স্যার, আমার জীবনের সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। এই মিশনটা খুব ইম্পর্টেন্ট। আমার প্রাণের পরোয়া আমি করি না। আপনি শুধু অর্ডার দিন। ওরা কিছু মানুষকে বন্দি করে রেখেছে, শুধু ওদের কি বাঁচাতে চাই। একবার ভালো করে ভেবে নাও ঈশান, খুবই ডেঞ্জারাস ওই জায়গাটা। ওর কাছে অটোমেটিক ওয়েপন্স রয়েছে, আর আমাদের কাছে একটা গুলি চালানোরও পারমিশন নেই, কারণ এর ফলে কোনো নির্দোষের প্রাণ যেতে পারে। তুমি চাইলে তোমার সিদ্ধান্ত এখনো বদলাতে পারো। আমি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবি স্যার, সিদ্ধান্ত নেওয়ার পরে নয়। আর সিদ্ধান্ত নিয়ে ফেলেছি স্যার, সামনে এগিয়ে যাওয়ার। আপনি শুধু অর্ডার দিন। প্রাণ চলে গেলেও মানুষ শহীদ বলবে স্যার, কিন্তু ওদের আমি ছাড়বো না। আমি কথা দিলাম আপনাকে। ওকে, মুভ অন। থ্যাংক ইউ স্যার। দাদা, পুলিশ আসছে পেছনে। আসতে দে ওদের, আজকে কেউ বেঁচে ফিরবে না।
এত বড় মিথ্যে বলেছেন আপনি আমাদের। উত্তর দিন, চুপ করে আছেন কেন? নম্রতার আসল বাবা মা কারা? ও সত্যি সত্যি একজন ক্রিমিনালের মেয়ে? বলুন। বলো না দাদু, ওনাদের বলো যে আমি তোমারই নাতনি, তনু মাম্মা আর বীর বাবার মেয়ে। তুমি আমার দাদু, তুমি আমার ফ্যামিলি। বলো না দাদু। দাদু এদিকে দেখো। দাদু কিছু তো বলো ওনাদের যে আমি ক্রিমিনালের মেয়ে নই। বলে দাও ওনাদের যে এই মহিলা আমাকে জন্ম দিয়ে তনু মাম্মার কাছে ছেড়ে রেখে গেছিল, আর কেন জানি না এখন ফেরত এসে যাচ্ছে তাই বলে যাচ্ছেন। বলো না দাদু। বাবা, এই সত্যিটা আমরা নম্রতাকে কখনো জানাতে পারবো না। তোমার দাদু আর মুখ খুলবে না নম্রতা? বলার থাকলে আগেই বলে দিত। বলো না দাদু, তুমি কিছু বলছো না কেন? তুমি চুপ করে কেন আছো? বলো না দাদু, সবাইকে বলো তুমি কেন চুপ করে আছো? আমার জীবনের প্রশ্ন উঠছে দাদু, প্লিজ বলো কিছু। উনি যা বলছেন সেগুলো কি সত্যি? আমি কি ক্রিমিনালের মেয়ে? তুই আর কোথাও পালাতে পারবি না। নিজেকে আইনের হাতে তুলে দে। তুই আমার হাত থেকে বাঁচলে তবেই তো আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবি। একজন পুলিশ অফিসারকে গুলি করবি? চালা গুলি। চালা গুলি। এই বড় বড় কথাগুলো ততক্ষণই বলতে পারবি যতক্ষণ না এই গুলি তোর বুক ভেদ করে চলে যায়। তোর কাল আমি। চ্যালেঞ্জ করিস না আমাকে, গুলি চালিয়ে দেবো আমি, এক্ষুনি শেষ করে দেব। করলাম চ্যালেঞ্জ। চালা গুলি। কি করছে? জীবন নিয়ে খেলা করছে। কি হলো, চালা।